নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। চটজলদি গিয়ে রেজিস্টার করুন এবং সাবস্ক্রাইব করুন সিটিভিএনকে। সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে যান, সেখানে গিয়ে ইতিমধ্যেই সেখানে লাইভ স্ট্রিম চলছে, যেই সারফেসটা আপনাদের সামনে আসবে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান লাইভ স্ট্রিম সেখানে পাবেন। এছাড়াও ভিডিও ফরম্যাটটাও থাকবে সেখানে, ফলে আপনারা সেখানে গেলেই ভিডিও ফরম্যাটটাও পেয়ে যাবেন, সেটা শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশানটা যেন আপনার কাছে পৌঁছয়। এবার একটা বিষয় যেটা হচ্ছে, দাদার সঙ্গে অনেক মানুষ আছেন যারা কথা বলতে চান, যারা নিজেদের সমস্যার সমাধানগুলো তার থেকে নিতে চান, খুঁজতে চান। তাদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে 8 জুলাই 8 তারিখ জুলাই মাসের বর্ধমান এবং 25 তারিখে হলদিয়া। সামনে সপ্তাহ থেকে স্ক্রলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। নাম্বার থাকবে, সেখান থেকে বুকিংও শুরু হয়ে যাবে ঠিক তারিখের 10 দিন আগে থেকে। এছাড়াও তবে ডেটটা ফিক্স হয়ে গেছে, আপনারা সেই দিনগুলোকে ফাঁকা রেখে দাদার কাছে আসতেই পারেন এবং নিজেদের সমস্যার সমাধানগুলো খুঁজে নিতে পারেন। এছাড়াও যে দাদার অন্যান্য যে চেম্বারগুলো রয়েছে সেগুলো তো স্ক্রলে থাকেই, সেগুলো তো আপনারা জানেনই, এতদিনে মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। এই যে অনুষ্ঠানটা আমাদের সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান, আমাদের ভীষণ পছন্দের যেমন অনুষ্ঠান, তেমনই ভীষণ নলেজেবল একটা অনুষ্ঠান। তার কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে জ্যোতিষ রিলেটেড কি কারণ আছে, কি ফলাফল আছে, সেই সবটা জানতে পারি। আজকেও এমনই কিছু আলোচনা নিশ্চয়ই হবে, আর যিনি বলবেন আর আমাদেরকে জ্ঞান সমৃদ্ধ করবেন, জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন আমাদের সঙ্গে। চলুন তার সঙ্গে কথা বলে নিই। দাদা নমস্কার, স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। এক মাসের দীর্ঘ দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি রোজ এসে বলতো আপনাদের যে মাই সোলমেট অ্যাপের ব্যাপারে কিংবা সিটিভিএনকে ইউটিউব বা ফেসবুকে গিয়ে লাইভ স্ট্রিমিংয়ে দেখার ব্যাপারে, সাবস্ক্রাইব করার ব্যাপারে। নিজে কখনো ঝরে পড়তো না, কিন্তু এই অনুষ্ঠান থেকে যেহেতু সর্ববিষয় জ্যোতিষ, বাংলা বছরের গোড়াতেই বলা হয়েছিল যে একটু গরম সহ্য করতে হবে, 1 মাস, বেশি না। পূর্ব দক্ষিণ ভারতের জন্য সুখবর অবশ্যই থাকবে এবং 15 থেকে জুন মাসের 20 তারিখের আশেপাশেই কিন্তু মনসুন ধীরে ধীরে শুরু হয়ে যাবে। মোটামুটি গতকাল থেকে ধীরে ধীরে সেই আগমন বার্তা হচ্ছে, আজকেও চলছে অবিশ্রান্ত বর্ষণ। হ্যাঁ, পরিমাণ কম, ধীরে ধীরে হবে, চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ বৃষ্টিপাত প্রচুর হবে, ইরাটিক বৃষ্টিও হবে, কোথাও কোথাও হবে না, সেটা ঠিক, সব কটাই বলা আছে। সুতরাং কেবলমাত্র দেখুন, জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে, মোটামুটি বেঙ্গল জয়েন্টেরও গতকাল রেজাল্ট বেরিয়ে গেল। সুতরাং যারা ইঞ্জিনিয়ারিং, কারিগরি বিদ্যায় পড়াশোনা করবেন, যাবতীয় প্রবেশিকার রেজাল্ট বেরিয়ে গেছে। এখন যারা ডাক্তার হবেন তাদের তো অপেক্ষা করতেই হবে, কারণ একবার নিট ক্যান্সেল হয়েছে, ফার্দার পরীক্ষা আছে, তারপরে রেজাল্ট। কিন্তু কারিগরি বিদ্যা নিয়ে যারা পড়বো ভাবছেন ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের জন্য সব রকমের জয়েন্ট হয়ে গেছে। এর মধ্যে একটা সুখবরই বলি, যেহেতু মনসুন সিজন চালু হয়েছে, আগামী 7 দিনের জন্য মাই সোলমেটের তরফ থেকে রেজিস্ট্রেশন তো ফ্রি ছিল, ফ্রি আছে। আপনারা রেজিস্ট্রেশন অলওয়েজ করলে ফ্রিই করেন, সেখানে কোনো অর্থ আপনাদের লাগে না, আপনারা জানেন। যদি কেউ মনে করেন যে প্রেফারেবল প্ল্যানে ঢুকবো, অর্থাৎ পেড সার্ভিসে যাব, সকল কিছু স্বচক্ষে দেখে এবার ছেলের বিয়েটা, মেয়ের বিয়েটা দেব, কিংবা নিজেরাও যদি নিজেদের জন্য উদ্যোগী হন যে বিয়েটা করব, প্রকৃত বিয়ে তো শুধু করব না, সুখী দাম্পত্য পাওয়ার জন্য এগোবো, তাহলে মাই সোলমেট ম্যাট্রিমনিতে আগামী 7 দিনের জন্য একটা 20% রিবেট পেড আপ সার্ভিসে অফার করা হয়েছে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ দেখলেই সেখানে পাবেন, মাই সোলমেট ইনসাইটস দেখলেও পাবেন। তবুও আমি এখান থেকে ঘোষণা আপনাদের জন্য, সকলের জন্য করে দিলাম। যারা ওইগুলো দেখবেন না তারাও, রেজিস্ট্রেশন ফ্রি ছিল, সেটাই আছে। পেড আপ সার্ভিসে গেলে 20% নেক্সট 7 ডেজের জন্য, বলতে পারেন যে একটা মনসুন অফার আর কি। কারণ অধিক মাস, জ্যৈষ্ঠ শেষ হয়ে গেছে, মূল জ্যৈষ্ঠ শুরু হয়েছে, বিবাহের, সানায়ের এবার বাজা শুরু হবে ধীরে ধীরে, জ্যৈষ্ঠ আষাঢ়। সুতরাং সেই জন্য আমরা একটা 7 ডেজ আপনাদের জন্য অফ 20% ঘোষণা করলাম, যেটা আগামী 7 দিন আপনারা
অবশ্যই পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে ব্যক্তিগত জীবনচর্চার জন্য যেহেতু সকল ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্টই বেরিয়ে গেল, এবার হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব ভাবছেন তাদের সব থেকে একটা কঠিন বিষয় থাকে যে কোন স্ট্রিম নিয়ে আমি পড়াশোনা করব। দেখুন, ইচ্ছা তো অনেক রকম থাকে, কিন্তু তার সঙ্গে অবশ্যই আপনার যে মার্কসটা গেইন হয়েছে, অর্থাৎ যে রেজাল্ট আপনি করেছেন প্রবেশিকা পরীক্ষা এগুলো, এবং আপনার যে এইচএসের রেজাল্ট আছে, সব মিলিয়েই তো একটা স্ট্রিম পাওয়া যাবে। সুতরাং আমার পছন্দের কোনো বিষয় থাকতে পারে, সেই বিষয়টাই পাবো এরকম নাও হতে পারে যে সেই অনুযায়ী হয়তো আমি রেজাল্ট আপ টু দ্য মার্ক করতে পারিনি। তার জন্য এটা আমার রিকোয়েস্ট, প্রত্যেক বছরই বলি, আর আমার কাছে যারা আসেন তারা তো জানেনই, আগের থেকেই জানেন, যে অলওয়েজ আমি 1 2 3 করে মিনিমাম 3টে সাবজেক্ট অল্টারনেটিভলি আমি বলে রাখি। এটা আমার ক্লায়েন্টরা জানেন, বছরের পর বছর ধরে জানেন, তারা সেই ফর্মুলাতেই চলেন, সেই ফর্মুলাতে চলেই তারা আজকে প্রতিষ্ঠিত, তারা আজকে সফল। এবার বিষয় হচ্ছে যে আমার কোনো পছন্দের বিষয় থাকতেই পারে, তাতে অসুবিধা কিছু নেই, কিন্তু সেই পছন্দের বিষয়টা যেরকম নাম্বারস কত পেয়েছি সেটা একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টরও কাজ করে, যদি জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব আমি মানি, তাহলে আমার ওই যে পছন্দের বিষয়টা আছে সেই বিষয়টা আমার জন্য কতটা ভালো। এবার একটা প্রশ্ন উঠতে পারে যে আমার যেটা পছন্দ হচ্ছে, ভালো লাগছে, সেটা তো আমার জন্য ভালোই হবে। সর্বদা এরকম গ্যারেন্টি কার্ডে কোথাও লেখা থাকে না যে আমার পছন্দের জিনিস, আমার পছন্দের বিষয় সর্বদা আমার জন্য ভালো। তার কারণ আমাদের মধ্যে অলওয়েজ ডুয়ালিটিতে আমরা চলি, তো অ্যাকচুয়ালি মানে আমরা যদি একদম আমাদের শাস্ত্রে চলে যাই তাহলে অদ্বৈতবাদের কথা আপনারা জানেন। সুতরাং এই ডুয়ালিটির মধ্যে সবসময় একটা পজিটিভ এবং নেগেটিভের একটা মারামারি চলে আর কি। সেখান থেকে আমার পছন্দের বিষয়টা যদি আমার নেগেটিভ যে ইনফ্লুয়েন্স আছে তার দ্বারা প্রভাবিত হয়, তাহলে আমার সেই পছন্দের বিষয় নিয়ে আমি পড়াশোনা করলেও ভবিষ্যতে কতটা সফল হব সেই বিষয়ে বড় প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আর আগামী 4 5 6 বছর 8 বছর বাদে যদি এই প্রশ্নটা তৈরি হয় তখন কিন্তু ব্যাক করা খুব মুশকিল। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে ব্যাক করার একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে জন্মছকে, দেখুন বিটেকটা তো গ্র্যাজুয়েশন, এই গ্র্যাজুয়েশনের পরবর্তী ক্ষেত্রে মাস্টার ডিগ্রি বা তার পরবর্তী ডিগ্রিগুলোর ক্ষেত্রে যখন হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনাদের জন্মছকে যদি প্রবণতা থাকে, তাহলে আপনি এখন একটা সাবজেক্ট নিয়ে হয়তো পড়াশোনা করলেন, পরবর্তী ক্ষেত্রে যখন আপনি উচ্চ বিদ্যালয়ে যাবেন, এমটেকে যাবেন, তখন অবশ্যই আপনি রুট চেঞ্জ করতে পারেন। কিন্তু এর ফলে যেটা হয় যে গত 4 বছর ধরে আপনি বিটেকে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে যে পড়াশোনাটা করলেন, সেটা কিন্তু মাস্টার ডিগ্রি এমটেক করতে গিয়ে সেটা সম্পূর্ণরূপে আপনার কাজেই এলো না, যেহেতু আপনি রুটটাকে পুরো ঘুরিয়ে ফেলছেন। এটা একটা কঠিন। তার থেকে অনেক ভালো যদি আমাদের জন্মছকে উচ্চবিদ্যা থাকে, এবং উচ্চবিদ্যাটা শুধু থাকলেই হবে না, আধুনিক যুগে উচ্চবিদ্যা করতে গেলে আমার একটা নর্মাল প্রশ্ন জাগে যে কেন করব। যদি উচ্চবিদ্যা না করে আমি গ্র্যাজুয়েশন লেভেল দিয়ে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে আমি কর্ম পেতে পারি এবং তার পরবর্তী ক্ষেত্রে অন্য ধরনের কিছু পড়াশোনা অ্যাড অন করে নিয়ে আমার জীবনটা স্মুথলি সফলভাবে চলতে থাকে, তাহলে উচ্চবিদ্যা কেন? এবার যদি উচ্চবিদ্যা কেন সেই ক্ল্যারিটি আপনার মধ্যে থাকে, আপনার জন্মছকে তার প্রভাব থাকে, অবশ্যই উচ্চবিদ্যা করা যায় এবং করা উচিত। সেক্ষেত্রে উচ্চবিদ্যায় আমরা তখন স্ট্রিম চেঞ্জ করতে পারি, এটা সুবিধা কারিগরি বিদ্যার ক্ষেত্রে। যেরকম ডাক্তারবাবুদের ক্ষেত্রে ইন জেনারেল এমবিবিএস পড়তে গেলে তাদের আলপিন টু এলিফেন্ট একটা হিউম্যান বডির সব কিছুকে নিয়েই এমবিবিএসে পড়তে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ডাক্তারবাবুই যখন উচ্চতর বিদ্যায় যাবেন অর্থাৎ মাস্টার্স করবেন, তখন সে কিন্তু স্পেসিফিক বিষয়ে সেই চিকিৎসা বিজ্ঞানের তখন তিনি মাস্টার্সটা করার জন্য এগোন। ঠিক এখানেও সেটা করা যায়, কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তারবাবুদের ফিল্ডটা একই থাকে, তাদের টোটাল হিউম্যান অ্যানাটমি নিয়েই
এমবিবিএস শিখেছে, তারই স্পেসিফিক কোনো অ্যানাটমিক্যাল পার্ট অর্গানিজম নিয়ে তারা মাস্টার ডিগ্রি করবে। সুতরাং তাদের পড়াশোনাটা বেকার যাচ্ছে না এমবিবিএসে যেটা তারা করেছে, বরং সেটা সম্পূর্ণ কাজে লাগছে। কিন্তু বিটেক এমটেকের ক্ষেত্রে ব্যাপারটা ঘুরে যেতে পারে যদি আপনি একই স্ট্রিম নিয়ে এমটেক না করেন, যার ফলে ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে, রেজাল্ট আসেনি তাও ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। অনেকে আবার ভাবেন ইয়ার ড্রপ দেবো কি দেবো না। দেখুন, ইয়ার ড্রপ দেবেন কি দেবেন না আপনার জন্মছক বলবে, আপনার জন্ম তারিখ বলবে। যদি সামনের বছর বেটার হওয়ার জায়গা থাকে, আপনি যদি তার জন্য যথেষ্ট পরিশ্রম করেন, তাহলে অবশ্যই ড্রপ দিতে পারেন, কিন্তু সেটা অবশ্যই পর্যবেক্ষণ সাপেক্ষ, মানে জন্মছক ডেট অফ বার্থ অ্যানালিসিস করার পর। তার কারণ অদ্ভুত বৃষ্টি শুনলে অবাক হয়ে যাবে, মানে গত মঙ্গলবার দিনই আমার কাছে একটি ছেলে এসছিল, যে গত 6 বছর ধরে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে, সে ডাক্তার হবে বলে। 6 ইয়ার্স, ভাবতে পারছো? শুধু এন্ট্রেন্স দিয়েই যাচ্ছে, সে ডাক্তার হবে। যাই হোক, এবার এটাকে কপালের ফের বলবো নাকি তার তাগিদ বলবো, আমি জানি না কি বলবো। যাই হোক, অবশেষে সে তার বাবাকে নিয়ে আমার কাছে এসেছিলেন। সব থেকে অদ্ভুত বিষয় যেটা, তার জন্ম ছক অনুযায়ী আমি যা পেয়েছি, আমি যতটুকুনি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছি বা রেগুলার করার চেষ্টা করি, তার জন্মছকে ডাক্তারির প্রবণতাই নেই। সেই ছেলেটি গত 6 বছর ধরে, সে যখন প্রথমবার পরীক্ষা দিয়েছিল তখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ডাক্তারিটা ছিল, তার পরের বছর থেকে পুরো অল ইন্ডিয়া বেসিস নিটে চলে গেছে। এবার ভাবো, এটাও তো তার চাহিদা, কিন্তু সেই চাহিদা ইনফ্লুয়েন্স করছে তার নেগেটিভ প্ল্যানেটস। আর বাজারে কিছু, মানে কি বাংলা ভাষা আমি ব্যাকরণগত ব্যবহার করব আমি ঠিক জানি না, মানে মিথ্যাচার বোধহয় সব থেকে ভালো ব্যাকরণগত শ্রুতিমধুর শব্দ চয়ন আমার জন্য। যদি ক্যামেরাটা অফ থাকতো, আমি বৃষ্টি, আমার যে ভাই বা দাদারা ক্যামেরার পেছনে আছে, আমরা যদি আড্ডা মারার ছলে কথাটাকে বলতাম, তাহলে আমি বলতাম ঢপবাজ। যেহেতু ক্যামেরাটা অন, আমি মিথ্যাচার বলছি, শব্দটা ব্যবহার করছি আপনাদের স্বার্থে। তা এরকম কিছু মিথ্যাচারী জ্যোতিষী আছে যারা জীবনে কি করেছে ব্যাকগ্রাউন্ড চেক তো আপনারা আমাদের করেন না। যারা যে কোনো স্কুলে পড়াশোনা করলে সঠিক জ্ঞান নিলে সে জ্ঞানী হয়। প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা মাস্টারমশাই যথেষ্ট স্নেহের সাথে ছাত্রছাত্রীকে তৈরি করে। কেবল কৌশিক ডি কাশ্যপ বা কৌশিক ডি কাশ্যপের মতো কেউ রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে বলেই আমার জ্ঞান আছে, বাদবাকি কারোর জ্ঞান নেই, এটা হতেই পারে না। কিন্তু তারা সেটা নিয়েও মিথ্যাচার করছে, তারা রামকৃষ্ণ মিশনের ছাত্র হ্যান ত্যান বলে সব বেদ ফেদ নাকি কী সব চর্চা করে। 4টে বেদ, কতগুলো বেদাঙ্গ, এইসব বলতে বললে তারা বলতে পারবে না, কিন্তু এইসব করে মানুষকে কেমোফ্লেজিং করে 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 গত 6 বছর মোটামুটি ছেলেটির নষ্ট করে দিয়েছে। এবার বিষয় হচ্ছে, আপনারা সবাই আমার কাছে আসেন না, আসবেনও না, এটা আমি জানি। আর আপনারা যদি সবাই আমার কাছে আসেন, আমার গুরু পরম্পরা বা আমার পিতামাতা বা ঈশ্বরের সেই কৃপা আমার ওপর বর্ষিত হবে না যে আমি হারকিউলিস হয়ে আমি একটা মাত্র মানুষ আপনাদের সবার সব সমস্যার সমাধান করে দেবো। ইটস কান্ট বি, এটা হতেই পারে না। সুতরাং আমার কাছে সবাই আসবেন না, অবশ্যই বিভিন্ন মানুষের কাছে যাবেন, কিন্তু একটা ক্রস চেক করবেন, ব্যাকগ্রাউন্ড চেক করবেন দয়া করে। তাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানার দরকার নেই, কিন্তু তাদের অ্যাকচুয়ালি তাদের কতটা গুণ আছে সেটাকে কিন্তু বুঝতে হবে। সেটাকে না বুঝলে, দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবকেও কিন্তু বিবেকানন্দ, যেহেতু বিবেকানন্দ তো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত ছিলেন আর ঠাকুর সেটা ছিলেন না, কিন্তু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে যে যুক্তিবাদিতা স্বামীজির মধ্যে ছিল, স্বামীজি কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে ঠাকুরকে পরীক্ষা করে নিয়েছিলেন এবং ঠাকুর তাতে কিন্তু একটুও বিতরাগ হননি। তিনি এনজয় করেছেন বরং সেইগুলো, এবং করাই ঠিক অনুভব করেছেন। সুতরাং নরেনের সেই
যুক্তিবাদিতা কখনো ঠাকুর পরমহংস কিন্তু অন্য অ্যাঙ্গেলে দেখেননি, ভাবেন উনি, ভাবার কথাও না। তার কারণ সব কিছুকেই আমরা যখন গ্রহণ করব তার পেছনে যথাযথ যুক্তি, তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত। সুতরাং নরেন্দ্রনাথ দত্ত যদি সেটা করে নিয়ে স্বামীজিতে কনভার্সন হতে পারে, সুতরাং আপনার আমার মতো সাধারণ মানুষ যখনই যার কাছে যাচ্ছি তার অ্যাকচুয়ালি সে জ্যোতিষটা সংখ্যাতত্ত্বটা কতটা জানে প্র্যাকটিক্যালি, তার একবার দুবার তিনবার গেলেই মানুষকে আমরা বুঝতে পারি তার ডেপথ কী আছে। যদি সেখানেও আমরা না বুঝি তাহলে কিন্তু দায় যে মানুষটার কাছে আপনি আমি যাচ্ছি তাদের নয়। কারণ আমি একটা কথা পরিষ্কার বলি, আপনাকে আমাকে কেউ কোনোদিন বাড়িতে এসে টুপি পরায় না। আপনি আমি কিন্তু বৃষ্টির মতো একদম এক মাথা এলোকেশি চুলওয়ালা মানুষ হোক আর আমার মতো টাকমাথা মানুষ হোক, আমরা কিন্তু আমাদের এই শিরের ওপরে এই মুন্ডুটাকে নিয়ে যাই টুপি খেতে সর্বক্ষেত্রে। সুতরাং পরে বললে হবে না ও আমাকে টুপি মেরেছে। আপনি আমি টুপি খেতে গেছি যে কোনো বিষয়, টুপি একবার খেতেই পারি, মানুষকে বিশ্বাস করাই ঠিক একবার হতে পারে, কিন্তু বারবার যদি ন্যাড়া বেলতলায় যায় তাহলে বেল বা বেল গাছের দোষ কি নাকি ন্যাড়ার দোষ, এটা কিন্তু বুঝে নিতে হবে। সুতরাং দয়া করে, এটা আমার হাত জোর করে নিবেদন, যে ব্যাকগ্রাউন্ড কতটা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ইঞ্জিনিয়ারিংয়ে কী রুট হলে আপনার ঠিক, ডাক্তারি আপনি এমবিবিএস পড়ছেন, এরপরে ফার্দার মাস্টার্স করতে গেলে আপনার ইচ্ছা থাকতেই পারে কিছু, সেটা সঠিকভাবে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল বা নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে কি সেটা ম্যাচ করছে, সেটাকে বুঝে নিয়ে যদি আপনারা মাস্টার্স করতে যান যারা ডাক্তারির ক্ষেত্রে আছেন, কিংবা যারা এমবিবিএস আমরা ডাক্তার হব ভাবছি, দেখুন চাহিদা থাকতেই পারে একটা মানুষের। ওই আমি বললাম যে নেগেটিভ ইনফ্লুয়েন্স আমাদের ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট করছে না পজিটিভ ইনফ্লুয়েন্স করছে, এটা জাজ কে করবে? সব থেকে সহজ সরল টুলের নাম 6500 বছর মাত্র বয়সী শাস্ত্রটার, সেটার নাম জ্যোতিষশাস্ত্র। এবার ওই জ্যোতিষশাস্ত্রটা কতটা আধুনিক পরিপ্রেক্ষিতে যে শাস্ত্রী আপনাকে দিশাটা রচনা করছেন তিনি জানেন, এটা কিন্তু ক্রস চেক আপনাদের করতে হবে। সুতরাং রামকৃষ্ণ মিশন থেকে কেউ পড়লেই ঠিক হবে এরকম না। আবার যারা পড়েনি তারা যদি বলে আমরা রামকৃষ্ণ মিশন থেকেই পড়েছি, মানে আরও এই আমি বলি না যে গুগল বাবা এমন একটা জাল তৈরি করেছে, আপনি আমি সবাই ভাবে আমরা স্পাইডারম্যান, ওই জালের মধ্যে ঢুকে যাই, কিন্তু অ্যাকচুয়াল আপনি আমি স্পাইডারম্যান নই, তো ওই জাল ভেদ করে বেরোনোর ক্ষমতা আপনার আমার আর নেই। যার ফলে টিভি মিডিয়ায় লাইভ অনুষ্ঠান যা খুশি এসে বলতে পারেন, গালি দিলেও মাথা পেতে, আশীর্বাদ দিলেও ভালোবাসা দিলেও মাথা পেতে, কোনো অসুবিধা নেই আমার, বারবার বলি আমি। কিন্তু ওই নেটের দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কি মানুষ করে, কেউ আছেন নেব 200% নেব, মানে ছোট্ট এই গল্পগুলো হঠাৎ মাথায় এলো বলে আপনাদের সাথে গল্পের আকারে করছি, ওয়েদারটা ভালো হয়ে গেছে তো বেশ। মানে আমারই এক ক্লায়েন্ট আছে বৃষ্টি, সে এসে আমাকে মাঝে মধ্যে এসব দেখায়, দক্ষিণ কলকাতা ইয়ং ছেলে, সে এসে বলে স্যার দেখেছেন? বললাম কী দেখবো রে? বলে দেখুন এ আবার কর্মা টর্মা নিয়ে বলে, জানেন, বলে সেদিন তার প্রেমিককে নিয়ে এসেছিল, বাইকটা জমা দিয়েছে, জমা দিয়ে যখন বাইকটা নিয়ে চলে গেল পার্কিংওয়ালাকে পয়সাই দিল না, এ আবার কর্মা নিয়ে লেকচার মারে সোশ্যাল মিডিয়ায়, স্যাটার্ন মানে কর্মা। বললাম কি ও আচ্ছা কর্মটা কর্মা, বললে শনিটা কি একটু বেশি ভারী হয়? বললো আরে বাবা আপনি তো কি বলবো, আপনার ফেসবুক টেসবুক নেই, এসব রস আপনি আস্বাদন করতে পারেন। আমি বলি ক্ষমা দে আমাকে, তোরাই আস্বাদন কর, তোরা তো আছিস আমাকে গল্প বলবি বলে। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া। সুতরাং বারবার আপনি আমি কিন্তু স্পাইডারম্যান নই, বুঝে জালে ঢুকবেন, তাহলে কি ওখানে রসদ নেই? প্রচুর আছে, বুঝে নেবেন, বোঝাটা আপনার আমার দায়িত্ব। সে টিভিতেই দেখুন, সোশ্যাল মিডিয়াতেই দেখুন, কার কত দূর দৌড়, কে কত খবর রাখে সেটা বুঝে যাবেন, সেই মতো এগোবেন। কেউ ফোনে আছেন, নিয়ে ফেলি বৃষ্টি আমরা
একদমই বৃষ্টির দিন আর দুপুরবেলা অনুষ্ঠান দেখছেন, ফোন করছেন, অনেকক্ষণ অপেক্ষাও করছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো সাউন্ড কই? হ্যালো, ফোনে কি রয়েছেন? বোঝা যাচ্ছে না। হ্যালো, ও, বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনি যিনি ফোন করেছিলেন আবারও একবার ফোন করুন, নাম্বার রয়েছে, তাহলে একটু স্পষ্টভাবে শোনা যাবে আর কি। আচ্ছা বেশ, কেটে গেছে, অন্য ফোন থাকলে দিও। একদম, আমি ওইটাই। আরও যদি মানুষ থাকেন যারা হ্যাঁ। চাইছেন কথা বলতে, তারা ফোন করতে পারেন। তা আরেকটা কথা বলি, যে আজকে তো হচ্ছে গিয়ে কত তারিখ? 19 তারিখ 19 তারিখ। জুন মাসে। কেন 20 জুনের আগে পরে থেকে বৃষ্টি আসবে বলেছিলাম? তার কারণ হচ্ছে সবটাই বলা তো অ্যাকচুয়ালি গ্রহযোগ অনুযায়ী। 22 তারিখ থেকে ফোন আছে, আচ্ছা দিয়ে দিই, মঙ্গলবার দিনই বলবো। একটা অদ্ভুত 22শে জুন থেকে 4 জুলাই অবধি বুধ, বৃহস্পতি এবং শুক্রের কর্কট রাশির ঘরে একটা অপূর্ব তীগ্রহী যোগ তৈরি হচ্ছে, যেটা ফ্যাবিউলাস তৈরি হচ্ছে। দীর্ঘদিন বাদে তৈরি হচ্ছে, এরকম গ্রহযোগ কম তৈরি হয়। কিন্তু তুঙ্গ ক্ষেত্র বৃহস্পতি আছে, সেখানে বুধও 22শে জুন ঢুকে যাবেন রাত্রের পরে, এবং সেখানে এই তীব্র যোগ তৈরি হবে। 4 জুলাই অবধি চলবে। বেশ কিছু কাজকর্ম, বেশ কিছু রাশি লগ্নের জন্য কিন্তু আগামী এই প্রায় 13 দিনের মতো দুর্দান্ত হতে চলেছে। কেউ ফোনে আছে, নিয়ে ফেলি। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, এই জল ঢুকে গেছে তোমাদের তারে। এটা বোধহয় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টিপাত, আর সেক্ষেত্রে এই ধরনের হ্যাঁ, যাই যান্ত্রিক হোক, ত্রুটি। তাহলে এটাই আমরা যেটা টপিকে ছিলাম সেটাই হ্যাঁ, থাকি, বেশ। যে শুক্র, বুধ এবং বৃহস্পতি একত্রিতভাবে জলরাশিস্থ, এবং শনিদেব তো আছেই জানেন মীন রাশিস্থ। শুক্র, বুধ এবং বৃহস্পতি একত্রিতভাবে কর্কট রাশিরগত হওয়া, এবং রবির আগে শুক্র বুধের এই যে চলনটা শুরু হবে, যার ফলে আমরা যখন পরাভব নতুন বাংলা বছরের মানে বৈশাখাদি বাংলা বছরের অনুষ্ঠান করেছিলাম আমি এবং দৃষ্টি, সেই অনুষ্ঠানে গিয়ে শুনে নেবেন বলেইছিলাম যে গরম সহ্য করতে হবে, মাসখানেক একটু সহ্য করতে হবে। 15 থেকে 20, মূলত 20 তারিখের আশেপাশে জুন মাসের বৃষ্টি নামবে। পূর্ব এবং দক্ষিণ ভারতে যথেষ্ট বৃষ্টি হবে, বাট কর্কট রাশিস্থ বৃহস্পতি থাকলে বিভিন্ন সংহিতা মতে বলা হয়েছে বেশ কিছু জায়গায় ইরাটিক বর্ষণ হয়, কোথাও কোথাও আবার প্রায় বর্ষণ হবে না, এরকমও সিচুয়েশন তৈরি হবে। এটা সংহিতা মতেই বলা। কিন্তু এই শুক্র বুধের একত্রীকরণ বৃহস্পতি দেবের সঙ্গে এবং যেটা রবির আগে, এটা প্রভূত পরিমাণ বর্ষণকে কিন্তু ইন্ডিকেট করছে। এবং বুধ প্রায় আজকে 28 ডিগ্রি সামথিং মিনিটে আছে, মানে একদম বর্ডার লাইনে চলে এসছে মিথুন আর কর্কটের। সুতরাং গতকাল থেকে আমরা বৃষ্টি পাওয়া শুরু করেছি। আগামী 13 দিন দেখুন, অম্বুবাচীও আসবে এরপরে। বিষয় হচ্ছে, অম্বুবাচী তো একটা নর্মাল ফেনোমেনা, যে ধরা সিক্ত হওয়াকে অম্বুবাচী বলে, মানে অম্বু জল, বাচী বর্ষণ। সুতরাং এটা হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা জ্যোতিষশাস্ত্রগতভাবে কিন্তু করে দিয়েই গেছে যে এই সময়ই বর্ষার প্রবেশ। কিন্তু তার আগে গ্রহযোগ অনুযায়ী কিন্তু বর্ষার প্রবেশ। এই তীগ্রহী যোগ আরও কিছু স্পেশালিটি আছে, এটা মঙ্গলবার তোলা রইল, নিশ্চয়ই বলবো। একদম, মঙ্গলবার দিন এই টপিকটাতেই আমরা ফিরবো। তবে আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। তবে নমস্কার।